গণিত ক্লাসরুমে আজকে আমরা দশম শ্রেণীর ৭ নম্বর অধ্যায় অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই অধ্যায়টির কমপ্লিট থিওরি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদের যেই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে ধারণা দরকার, যেই সমস্ত রেজাল্টগুলো আমাদের জানা দরকার, যেই সমস্ত উপপাদ্যের স্টেটমেন্টগুলো আমাদের বুঝে নেওয়ার দরকার, তার সব কিছুই কিন্তু আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওটি যদি তোমরা ভালো করে দেখে নোট করে নাও তাহলে খুব সহজেই তোমরা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করে ফেলতে পারবে। এই পুরো অধ্যায়ে আমরা মূলত 3টি জিনিস নিয়ে আলোচনা করব, যা হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এবং একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। এই 3টি বিষয় সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার ধারণা থাকে তাহলে আমাদের এই চ্যাপ্টারের কোনো রেজাল্ট নিয়েই কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে আমরা শুরু করছি সম্মুখ বৃত্তস্থ কোণ। দেখো, তার জন্য আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম, আর এই বৃত্তটার একটি বৃত্তচাপ নেব। আমরা ধরে নিচ্ছি এ থেকে পি হয়ে এই বি পর্যন্ত, এই হচ্ছে আমাদের বৃত্তচাপটা এপিবি বৃত্তচাপ। এই এপিবি বৃত্তচাপ ছাড়া বৃত্তের আরও একটি বৃত্তচাপ আছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এই এপিবি বৃত্তচাপ বাদ দিয়ে বৃত্তের বাকি অংশের যে কোনো জায়গার থেকে একটা বিন্দু আমাদের নিতে হবে। আমরা সেই বিন্দুটা এই পাশেও নিতে পারি, এই পাশেও নিতে পারি, ওপরের দিকেও নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। ধরো আমরা বিন্দুটা নিয়ে নিচ্ছি এখানে, এই বিন্দুটার নাম আমি দিয়ে দিচ্ছি সি। এবার আমরা এ বিন্দুকে সি বিন্দুর সঙ্গে যুক্ত করছি, আবার বি বিন্দুকে সি বিন্দুর সঙ্গে যুক্ত করছি। তাহলে দেখো, আমরা একটা কোণ পেলাম, কোণ এ সি বি। এই যে কোণ এসিবিটা পেলাম, এটাকে বলা হয় এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। দেখো, সম্মুখ বৃত্তস্থ কোণ আঁকতে গেলে আমাদের একটা জিনিসই খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যেই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ আঁকছি, বিন্দু সিটাকে কিন্তু সেই বৃত্তচাপের মধ্যে নিলে চলবে না। আমাদের সেই বৃত্তচাপের বাইরে বৃত্তের অন্য কোনো জায়গায় এই বিন্দুটিকে নিতে হবে, তাহলে যে কোণটা পেলাম সেটা বৃত্তস্থ কোণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এই অঙ্কনের ক্ষেত্রে যে কোণ এসিবি হলো এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি, তার জন্য আরেকটা বৃত্ত নিয়ে নিলাম আমরা। এখানে আরেকটি বৃত্তচাপ নিয়ে নিচ্ছি। ধরো বৃত্তচাপটি হলো এবার এ কিউ বি। এই এ কিউ বি বৃত্তচাপ, এই বিশাল বৃত্তচাপটা এবার আমরা নিয়ে নিলাম। এবার এই বৃত্তচাপ দ্বারা গঠিত যদি আমরা বৃত্তস্থ কোণ পেতে চাই তাহলে আমাদের যে বিন্দুটা নিতে হবে সেটা নিশ্চয়ই এই বৃত্তচাপের মধ্যে নিলে হবে না, সেটা এই বৃত্তচাপ বাদ দিয়ে বৃত্তের বাকি অংশে নিতে হবে। তাহলে বৃত্তের বাকি অংশে একটা বিন্দু আমি নিয়ে নিচ্ছি, যে কোনো জায়গায় ধরে নাও এটাই হচ্ছে ডি। তাহলে এ বিন্দু থেকে ডি বিন্দু যুক্ত করব, আর বি বিন্দুর সাথে ডি বিন্দু যুক্ত করব। তাহলে এই যে একটা কোণ পেলাম আমরা এডিবি, এটা কোন বৃত্তচাপ দ্বারা গঠিত হলো? এটা এ কিউ বি বৃত্তচাপ দ্বারা গঠিত একটি সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি যে কোণ এডিবি হলো এ কিউ বি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। এবার এই সম্মুখ বৃত্তস্থ কোণের ধারণাটিকে আরেকটু ভালোভাবে বুঝে নেওয়ার জন্য, বা বলতে পারো একটু ভালো করে অনুশীলন করে নেওয়ার জন্য, আমরা কয়েকটি এক্সাম্পল নিয়ে নিচ্ছি। দেখো, এখানে প্রথম অঙ্কনটির জন্য আমাদের নিচে যে শূন্যস্থানটি রয়েছে সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এই শূন্যস্থানের এখানে বলেছে যে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ ড্যাশ। এপিবি বৃত্তচাপ কোথায়? এই যে বৃত্তচাপটা, এটা হচ্ছে এপিবি বৃত্তচাপ। দেখো, এপিবি বৃত্তচাপ থেকে সত্যিই একটা কোণ রয়েছে, কিন্তু কোণ এসিবি, এটা একটা কোণ রয়েছে। এবার এই সি বিন্দুটা কি এপিবি বৃত্তচাপের মধ্যে রয়েছে? অবশ্যই না, এই এপিবি বৃত্তচাপের বাইরে রয়েছে, আর সেটাই হওয়া উচিত। তাহলে এই এসিবি কোণটাকেই আমরা বলতে পারি যে সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ হবে কোণ এসিবি। এবার পরের আঁকায় চলে যাচ্ছি। এখানে দেখো রয়েছে ড্যাশ বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এসিবি।
এখানেও কোণ এ সি বি দিয়ে দিয়েছে। এবার এই এসিবিটা কোন বৃত্তচাপ দ্বারা গঠিত? এটা কি এ এল বি বৃত্তচাপ দ্বারা গঠিত নাকি এ এম বি বৃত্তচাপ দ্বারা গঠিত? দেখো এই সি বিন্দুটা কিন্তু এ এল বি বৃত্তচাপের মধ্যেই রয়েছে, যেটা কিনা হওয়ার কথা না। তাহলে এটাকে কিন্তু এ এল বি বৃত্তচাপ দ্বারা গঠিত বলতে পারি না, আমাদের বলতে হবে এ এম বি বৃত্তচাপ দ্বারা গঠিত, কারণ সি বিন্দুটি এ এম বি বৃত্তচাপের মধ্যে নেই। তাহলে এখানে লিখতে পারি যে এ এম বি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ হলো কোণ এ সি বি। এর পরের আঁকাটায় দেখো এখানেও একটা কোণ রয়েছে, কোণ এ সি বি, কিন্তু এই কোণটির ক্ষেত্রে সি বিন্দুটি কিন্তু বৃত্তের ওপরে অবস্থিত নয়। আর যদি সি বিন্দুটি বৃত্তের ওপর অবস্থিত না হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এ সি বি এখানে বৃত্তস্থ কোণ নয়। আর এই শেষ আঁকাটির জন্য দেখো এখানেও একটা কোণ রয়েছে, কোণ এ সি বি, কিন্তু এখানে এ বৃত্তের ওপর অবস্থিত হলেও বি বৃত্তের ওপর অবস্থিত নয়। তাহলে অবশ্যই এ সি বি কিন্তু একটি বৃত্তস্থ কোণ এই ক্ষেত্রেও হলো না। এরপর রয়েছে কেন্দ্রস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণকে বুঝে নেওয়ার জন্য আমরা একটা বৃত্ত নিয়ে নিচ্ছি যার কেন্দ্র হচ্ছে ও। এবার এই বৃত্তটির একটা বৃত্তচাপ নেব আমরা। ধরে নাও এই এ বিন্দু থেকে এই বি বিন্দু পর্যন্ত একটা বৃত্তচাপ আমরা নিয়ে নিচ্ছি। এই বৃত্তচাপটা, এটা নাম দেওয়ার জন্য এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি আমরা পি। তাহলে এ পি বি এই বৃত্তচাপটির কথা আমরা বলছি। এই বৃত্তচাপ দ্বারা বৃত্তস্থ কোণ কী করে উৎপন্ন হয় সেটা তো আমরা দেখেছি, কিন্তু এই বৃত্তচাপ দ্বারা যদি এই বৃত্তস্থ কোণ উৎপন্ন না হয়ে কেন্দ্রে কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এ থেকে ও অবধি গিয়ে যদি ও থেকে আবার বিতে রিটার্ন আসে, তাহলে এই যে কোণটা উৎপন্ন হবে এই কোণটাকে বলা হয় এই এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। স্বাভাবিক, তার কারণ বৃত্তের ওপর কোনো বিন্দুতে যখন কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে, আর কেন্দ্রে যখন কোনো কোণ উৎপন্ন করে অবভিয়াসলি তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো। তাই এটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। কার দ্বারা গঠিত? এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ এ ও বি হলো এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। এবার আরও একটি অকেন্দ্রীয় বৃত্ত নিয়ে নিচ্ছি আর তার আরেকটা বৃত্তচাপ আমরা নিয়ে নিচ্ছি। ধরে নাও এবার এ কিউ, এখানে কিউ হয়ে বি, এ কিউ বি বৃত্তচাপ। এটা কিন্তু একটা অধিচাপ, দেখো অর্ধেকের বেশি নিয়েছি আমরা, এ কিউ বি বৃত্তচাপ। এবার কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? আমরা ও এর সঙ্গে এ যুক্ত করব এবং ও এর সঙ্গে বি যুক্ত করব। অনেকেই মনে করতে পারে যে এই কেন্দ্রস্থ কোণ হলো এই কোণটা এ ও বি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এই এ ও বি কিন্তু কেন্দ্রস্থ কোণ নয়, কারণ কেন্দ্রস্থ কোণ কিন্তু সর্বদা যেই বৃত্তচাপ দ্বারা গঠিত সেই বৃত্তচাপের দিকে তাকিয়ে থাকে। মনে করো এটা যদি তার চোখ হয় তাহলে সে কিন্তু এই বৃত্তচাপটির দিকে তাকিয়ে রয়েছে, যেই বৃত্তচাপ দ্বারা এই কেন্দ্রস্থ কোণটা গঠিত হয়েছে। তাহলে দেখো এখানে এই এ ও বিটা যদি আমরা কেন্দ্রস্থ কোণ বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু এ ও বিটা কোন বৃত্তচাপ দ্বারা গঠিত হবে? এই বৃত্তচাপ। কিন্তু না, আমরা তো বৃত্তচাপ এ কিউ বি নিয়েছি, তাহলে অবশ্যই আর তাই এক্ষেত্রে কেন্দ্রস্থ কোণটি হবে এই যে এই কোণটি। আর এই কোণটির নাম আমরা কি বলতে পারি? দেখো এই কোণটার নামও কিন্তু কোণ এ ও বি, আবার এই কোণটির নামও কোণ এ ও বি। এই ক্ষেত্রে যেটা 180 বড় হয় সেটাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ এ ও বি। তাহলে এই এ কিউ বি বৃত্তচাপের ক্ষেত্রে কিন্তু প্রবৃদ্ধ কোণ এ ও বিটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, নর্মাল কোণ এ ও বিটা কিন্তু হচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি যে প্রবৃদ্ধ কোণ এ ও বি হলো এ কিউ বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। এরপর রয়েছে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। এটাকে বোঝানোর জন্য আমাদের একটা বৃত্তাংশ প্রয়োজন। আর একটা বৃত্তের বৃত্তাংশ আমরা কি করে পাই? যখন বৃত্তটির একটা জ্যা অঙ্কন করি আমরা, তবে তখন এই জ্যাটি বৃত্তটিকে দুটো অংশে ভাগ করে দেয়। দেখো এটা একটা অংশ, এটা একটা অংশ, এই অংশগুলোকে আমরা বলি বৃত্তাংশ। এবার এখানে বলেছে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। এবার আমি যদি এই জ্যাটির নাম দিয়ে দিই এ বি, আর এই যে কোনো একটা বৃত্তাংশ তোমরা চয়েস করো, হয় এটা না হলে এটা। আমরা ধরে নিচ্ছি ওপরের বৃত্তাংশটা নিচ্ছি। তাহলে ওপরের বৃত্তাংশটায় যে বৃত্তের যে অংশটা রয়েছে, এই বৃত্তের ওপর যে কোনো দুটো বিন্দু নিতে হবে আমাদের। ধরো আমি এখানে একটা বিন্দু নিচ্ছি সি,
আর এখানে একটা বিন্দু নিচ্ছি ডি। তাহলে দেখো সি বিন্দুতে এই এ বি একটা কোণ উৎপন্ন করবে, সেটা হচ্ছে এ সি বি কোণ, এই কোণটা উৎপন্ন করলো। আবার ডি বিন্দুতেও এই এ বি একটা কোণ উৎপন্ন করবে, যা হচ্ছে এ ডি বি কোণ, এই কোণটা উৎপন্ন করলো। তাহলে এই দুটো কোণ কিন্তু এই এ বি জ্যা দ্বারা গঠিত হলো, বা তোমরা বলতে পারো এই দুটো কোণ এ পি বি, এখানে যদি আমরা পি দিয়ে দিই তাহলে এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত। আবার দেখো একটু অন্যভাবে বললে আমরা বলতে পারি যে এই দুটো কোণই কিন্তু বৃত্তটির এই যে বৃত্তাংশটা রয়েছে, এই যে বৃত্তাংশটা আমরা মার্ক করলাম, এই বৃত্তাংশের মধ্যে অবস্থিত কোণ কিন্তু এই দুটোই, অর্থাৎ কোণ এ সি বি এবং কোণ এ ডি বি, এই দুটো কোণই কিন্তু এ সি ডি বি এ বৃত্তাংশে অবস্থিত। অর্থাৎ এই দুটো যে কোণ আমরা পেলাম, এই দুটো কোণকে আমরা বলতে পারি একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। আর তাই আমরা লিখতে পারি কোণ এসিবি এবং কোণ এডিবি, এই কোণ দুটি এ সি ডি বি এ বৃত্তাংশে অবস্থিত। ঠিক, কারণ এ সি ডি বি এ বৃত্তাংশের মধ্যেই অবস্থিত এই দুটো কোণ। আর তাই এই যে দুটো কোণ এসিবি এবং এডিবি, এরা একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বুঝে গেলাম যে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ কীরকম হয়। কিন্তু তবুও পার্টিকুলার কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের অনেক সময় বৃত্তাংশস্থ কোণ যারা একই বৃত্তাংশে অবস্থিত তাদেরকে খুঁজে পেতে সমস্যা হয়। আর ঠিক তার জন্যই আমরা 3টি উদাহরণের মাধ্যমে দেখে নেব যে কিভাবে আমরা এই একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণগুলোকে অঙ্ক করার সময় খুঁজে পাব। অর্থাৎ এবার আমরা দেখব যে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে চিনব কিভাবে। দেখো প্রথমে একটি বৃত্ত নিয়ে নিচ্ছি, এই বৃত্তের মধ্যে দেখো দুটো কোণ মার্ক করা আছে অলরেডি, এই কোণটা আর এই কোণটা। এবার আমাদের কাজ হলো বের করা যে এই দুটো কোণ একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ কিনা। দেখো তার জন্য এই দুটো কোণেরই কিন্তু তোমাদের উৎপত্তি স্থলটা খুঁজতে হবে, আর উৎপত্তি স্থল সেম হতে হবে। যেমন ধরো এই যে বৃত্তস্থ কোণটা রয়েছে, এর উৎপত্তি স্থল কীভাবে খুঁজবে? এই বৃত্তস্থ কোণটা যেই দুটো বাহু দ্বারা সৃষ্টি হয়েছে সেই বাহু বরাবর নিচের দিকে চলে আসো। এই বাহু বরাবর এই নিচের দিকে আসলে এই একটা বিন্দু পাবে, এই বাহু বরাবর এই নিচের দিকে আসলে এই একটা বিন্দু পাবে। অর্থাৎ এই বৃত্তচাপ দ্বারা সৃষ্টি হয়েছে এই বৃত্তস্থ কোণটি। এবার একই রকমভাবে এই বৃত্তস্থ কোণের ক্ষেত্রে একই কাজ করো, এই বৃত্তস্থ কোণের ক্ষেত্রে এই বাহু বরাবর নিচের দিকে চলে আসো, দেখো এই বিন্দুটিই পাচ্ছ। আবার এই বাহু বরাবর নিচের দিকে চলে আসলে এই বিন্দুটিই পাচ্ছ। অর্থাৎ সেই একই বৃত্তচাপ কিন্তু আমরা পাচ্ছি, দেখো। অর্থাৎ দুটো কোণ যে আমাদেরকে দেওয়া ছিল সেই দুটো কোণের উৎপত্তিস্থল একই, আর সেক্ষেত্রেই আমরা বলতে পারি যে এই দুটো কোণই হবে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। ঠিক কিভাবে? দেখো এই দুটো বিন্দু যদি তোমরা যোগ করে দাও এখানে, তাহলে এই যে বৃত্তাংশটা উৎপন্ন হচ্ছে এই বৃত্তাংশের মধ্যেই কিন্তু এই দুটো বৃত্তস্থ কোণ অবস্থিত, আর তাই এই দুটোকে বলা যাবে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। অত কিছু তোমাদের অবশ্যই ভাবতে হবে না, এই জ্যাটাও তোমাদের রাখতে হবে না। তোমরা সিম্পলি এই দুটো কোণের উৎপত্তিস্থল দেখবে, দুটোর উৎপত্তিস্থল যদি একই বৃত্তচাপ হয় তাহলে তারা একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। ঠিক একই রকমভাবে আরেকটি বৃত্ত নিয়ে নিচ্ছি, এই বৃত্তের ক্ষেত্রে এই যে দুটো কোণ দেওয়া আছে, দেখো এই কোণটির উৎপত্তিস্থল যদি খুঁজতে যাই আমরা, এই বাহু বরাবর এখানে আর এই বাহু বরাবর এখানে, অর্থাৎ এই বৃত্তচাপ। এই কোণটির উৎপত্তিস্থল একই রকমভাবে এই বাহু বরাবর এই বিন্দুটি পেলাম, এই বাহু বরাবর এই বিন্দুটি পেলাম, অর্থাৎ এই বৃত্তচাপটি হলো। আর যেহেতু আমরা দুটোর জন্য একই বৃত্তচাপ পেলাম, তাই এই দুটি কোণই কিন্তু একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। আরেকটি চিত্র নিয়ে নিচ্ছি, এখানে এই দুটো কোণ মার্ক করা আছে। দেখো এই কোণটির ক্ষেত্রে উৎপত্তিস্থল খুঁজে বের করি, এই বাহু বরাবর এসে এই বিন্দুটি পাবো, এই বাহু বরাবর এসে এই বিন্দুটি, অর্থাৎ উৎপত্তিস্থল হলো এই যে বৃত্তচাপটা আমরা পেলাম, এই দুটো বিন্দু যুক্ত করে এই বৃত্তচাপটা। এরপর একই রকমভাবে এই কোণটির ক্ষেত্রে এই বাহু বরাবর আসলে এই বিন্দুটি পাচ্ছি, কিন্তু এই বাহু বরাবর আসলে দেখো একটা নতুন বিন্দু পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে বৃত্তচাপটা কিন্তু হয়ে যাচ্ছে এই বৃত্তচাপটা এতটুকু। আর যেহেতু এক্ষেত্রে দুটো একই বৃত্তচাপ দ্বারা সৃষ্টি হয়নি, তাই কিন্তু আমরা বলতে পারি যে এক্ষেত্রে এই যে দুটো কোণ, এই কোণ দুটো একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ নয়। অর্থাৎ প্রথম দুটি ক্ষেত্রে আমরা একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ পেয়েছিলাম এবং শেষেরটির ক্ষেত্রে কিন্তু পেলাম না।
এরপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ফলাফল হিসাবে সেই সব থিওরেমগুলো বা উপপাদ্যগুলো এখানে বুঝে নেব, যেই উপপাদ্যগুলো তোমাদের এই চ্যাপ্টারে রয়েছে, আর যেই উপপাদ্যগুলোর মধ্যে কয়েকটি উপপাদ্যর প্রমাণ তোমাদের কিন্তু শিখতে হবে। তাহলে প্রথমেই দেখো, একটা বৃত্ত যদি আমি নিয়ে নিই, এখানে যে কোনো একটা বৃত্ত নিয়ে নিচ্ছি যে কোনো ব্যাসার্ধের, আর সেই বৃত্তটার একটি কেন্দ্রস্থ কোণ নিয়ে নিই, যে কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত, ধরে নিচ্ছি এ পি বি। এই এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত, সাপোজ ধরে নাও এখানে কেন্দ্র রয়েছে, তাহলে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কী হবে? এটা এ থেকে কেন্দ্র অবধি, আবার কেন্দ্র থেকে বি অবধি এই যে কোণটা উৎপন্ন হলো, আমরা যদি এই বিন্দুটির নাম ও দেই, তাহলে এ ও বি হবে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। আবার এপিবি বৃত্তচাপ বাদ দিয়ে বৃত্তের বাকি অংশে যদি আমরা একটা বিন্দু নেই, ধরে নিচ্ছি একটা বিন্দু সি, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এ থেকে সি যুক্ত করি, আবার সি থেকে বি যুক্ত করি, তাহলে যে কোণটা আমরা পাচ্ছি সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। দেখো, এখানে একটা কেন্দ্রস্থ কোণ আমরা পেলাম, একটা বৃত্তস্থ কোণ পেলাম, কিন্তু মজার বিষয় হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এই দুটোই কিন্তু একই বৃত্তচাপ দ্বারা গঠিত। দেখো, আমরা বলতে পারি এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, যাদের নাম হচ্ছে যথাক্রমে এ ও বি আর এ সিবি। এবার রেজাল্টটা হলো যে এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে এই কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণটি কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি যে এখানে কেন্দ্রস্থ কোণ যা হলো কোণ এ ও বি সমান সমান হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু কোণ এ সি বি। বা তোমরা এটাকে উল্টে দিয়ে লিখতে পারো যে কোণ এসিবি অর্থাৎ বৃত্তস্থ কোণ সমান সমান কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা হাফ ইন্টু কোণ এ ও বি। তাহলে এটাকে যদি আমরা স্টেটমেন্ট আকারে লিখি, তাহলে আমরা দেখো লিখতে পারি যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত, এখানে একটি বৃত্তচাপের দ্বারাই গঠিত ছিল এপিবি, সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত, অর্থাৎ ওই বৃত্তচাপের দ্বারাই গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে যে কোনো কথাটা বলা হয়েছে কারণ এই সি বিন্দুটা তুমি যে কোনো জায়গায় নিতে পারতে, আর সেই যে কোনো জায়গার বিন্দুর ক্ষেত্রেই কিন্তু এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হতো। এটাই তোমাদের উপপাদ্য নম্বর 34। এই উপপাদ্যের প্রমাণ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই উপপাদ্যের প্রমাণ আমরা আলাদা একটি ভিডিওতে করেছি, যে ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, তাই সেখান থেকে তোমরা অবশ্যই এই উপপাদ্যের প্রমাণটা দেখে নেবে। এরপর চলে যাচ্ছি নেক্সট রেজাল্টে। এবার আবার একটি বৃত্ত নিয়ে নিচ্ছি আমরা। এবার এই বৃত্তে আমরা একই বৃত্তাংশস্থ দুটি বৃত্তস্থ কোণ নেব। এবার একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ কীভাবে নিতে হয় সেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম। তাহলে আমরা একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি এ পি বি, এপিবি বৃত্তচাপ নিয়ে নিলাম, আর এই বৃত্তচাপ বাদ দিয়ে এই বাকি বৃত্তের যে কোনো জায়গায় আমরা দুটো বিন্দু নেব, একটা নিচ্ছি সাপোজ সি আর একটা নিচ্ছি ডি। এবার এই এপিবি বৃত্তচাপ সি বিন্দুতে একটি বৃত্তস্থ কোণ উৎপন্ন করবে, আর তার জন্য আমরা এ থেকে সি যুক্ত করব, আবার সি থেকে বি যুক্ত করব। তাহলে একটা বৃত্তস্থ কোণ পেয়ে যাচ্ছি আমরা এ সি বি বৃত্তস্থ কোণ। আবার একই রকমভাবে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত আমরা ডি বিন্দুতে একটা বৃত্তস্থ কোণ পাচ্ছি, যার নাম হচ্ছে এ ডিবি। অর্থাৎ আমরা দুটো একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ পেলাম, যাদের নাম হচ্ছে এ সি বি এবং এ ডি বি। এই যে এ সি বি আর কোণ এডিবি আমরা পেলাম, এই রেজাল্টটা বলে যে এই দুটো কোণের মান অবশ্যই সমান হবে, অর্থাৎ একই বৃত্তাংশস্থ যে কোনো বৃত্তস্থ কোণ তোমরা নাও না কেন তাদের মান সমান হবে। আর এটা বোঝা খুবই সহজ, কারণ দেখো এখানে যদি কেন্দ্র থাকতো ও, আর যদি তুমি এ ও বি যুক্ত করো তাহলে তুমি কেন্দ্রস্থ কোণ পাবে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর আমরা একটু আগেই দেখলাম যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে এই যে বৃত্তস্থ কোণটা এখানে রয়েছে, এই বৃত্তস্থ কোণটা এটাও নিশ্চয়ই এটার অর্ধেক, আবার এই বৃত্তস্থ কোণটাও নিশ্চয়ই এটার অর্ধেক। তাহলে দুটো বৃত্তস্থ কোণই যেহেতু কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে অবশ্যই বৃত্তস্থ কোণগুলো সমান হবে। তাহলে এই বৃত্তস্থ কোণ এসিবি এবং এডিবি সমান। তাহলে এই উপপাদ্যের স্টেটমেন্টটা আমরা লিখতে পারি যে
একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এটাই তোমাদের উপপাদ্য নম্বর 35। এটাও খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এর প্রমাণও তোমাদের পরীক্ষার জন্য দরকার। এর প্রমাণ আমরা আলাদা একটি ভিডিওতে করেছি, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে ভালো করে। এবার আমরা চলে যাচ্ছি এর পরের রেজাল্টে। নেক্সট রেজাল্টের জন্য আমরা দুটো বিন্দু নিচ্ছি, এখানে একটা বিন্দু নিচ্ছি, এখানে একটা বিন্দু নিচ্ছি। এই দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ অঙ্কন করব, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যুক্ত করে দিচ্ছি। এই সংযোজক সরল রেখাংশের একই পার্শ্বে আমরা আরও দুটো বিন্দু নিচ্ছি, অর্থাৎ যদি ওপরের দিকে নাও তাহলে ওপরের দিকেই দুটো বিন্দু নেবে, আর নিচের দিকে নিলে নিচের দিকেই দুটো বিন্দু নেবে, একটা ওপরে একটা নিচে নেওয়া যাবে না। আমরা একই পার্শ্বে দুটো বিন্দু নিচ্ছি, এখানে একটা বিন্দু নিচ্ছি ধরে নাও, আর এখানে একটা বিন্দু নিচ্ছি আমরা। এবার কেমন বিন্দু নিচ্ছি? একই পাশে আমরা এই রকম দুটো বিন্দু নিলাম যাতে কিনা এই সরল রেখাংশটি এই দুটো বিন্দুতেই সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই সরল রেখাংশটি এই বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে, এই যে এই কোণটি, আর এই বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে এই কোণটি, এই দুটো কোণ ধরে নাও সমান। তাহলে আমরা কি করলাম? আমরা দুটো বিন্দু নিয়েছিলাম, তাদের সংযোজক সরল রেখাংশ এঁকেছি, তারপর তার একই পার্শ্বে দুটো বিন্দু নিয়েছি। কেমন করে বিন্দু দুটো নিয়েছি? যাতে এই দুটো বিন্দুতেই এই সরল রেখাংশ সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই রেজাল্টটা বলে যে এই ঘটনা যদি ঘটে, অর্থাৎ দুটো সমান কোণ যদি উৎপন্ন করে, তাহলে নিশ্চয়ই এই যে চারটি বিন্দু রয়েছে, এটা 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 আর এটা, এই চারটি বিন্দু অবশ্যই সমবৃত্তস্থ হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আমরা পাবো যেটা কিনা এই চারটি বিন্দু দিয়েই পাস করবে। ঠিক আগের যে রেজাল্টটা আমরা পেলাম তারই উল্টো রেজাল্ট এটা। আগের রেজাল্টটা বলে যে যদি বৃত্ত থাকে তাহলে একই বৃত্তাংশস্থ দুটো কোণের মান সমান। এখানে দেখো অনেকটা বৃত্ত ছাড়াই একই বৃত্তাংশস্থ দুটো কোণের মান সমান এরকম কিছু একটা ছিল। তাহলে দুটো কোণের মান যেহেতু সমান ছিল, তাহলে অবশ্যই তারা একই বৃত্তাংশস্থ হবে। ঠিক আগের রেজাল্টেরই উল্টো। তাহলে একই বৃত্তাংশস্থ হওয়া মানে কি? তার মানে এই চারটি বিন্দুই নিশ্চয়ই ওই বৃত্তের ওপর অবস্থিত হবে, যাকে আমরা বলি সমবৃত্তস্থ হওয়া। তাহলে এই উপপাদ্যটির স্টেটমেন্ট আমরা লিখতে পারি যে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ, এই যে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ, তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে, তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে, এই বিন্দু আর এই বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে, দেখো দুটো সমান কোণ যদি উৎপন্ন করে তাহলেই হয়েছিল, করলে কি হবে? ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে, অর্থাৎ বিন্দু চারটি একই বৃত্তের ওপর অবস্থিত হবে। এটি হচ্ছে তোমাদের উপপাদ্য নম্বর 36। এই উপপাদ্য নম্বর 36-এর প্রমাণ কিন্তু তোমাদের পাঠ্যক্রমে নেই, তাই এর প্রমাণ তোমাদের করতে হবে না। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী রেজাল্টে। এবার এই অধ্যায়ের শেষ রেজাল্টের জন্য আমরা আরেকটি বৃত্ত নিয়ে নিচ্ছি। এবার এই বৃত্তটির একটি ব্যাস নিয়ে নিলাম আমরা। এই বৃত্তটির ধরে নাও একটি ব্যাস হচ্ছে এটা, এই এ বি হচ্ছে এই বৃত্তটির ব্যাস। এবার এই এ বি ব্যাসের যে প্রান্তবিন্দু, অর্থাৎ এ আর বি, এই প্রান্তবিন্দু দুটো বাদ দিয়ে এই বৃত্তের ওপর অন্য যে কোনো জায়গায় আরেকটি বিন্দু নিব। ধরো আমরা এখানে একটি বিন্দু নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি সি। তাহলে এই এ বি ব্যাস এই সি বিন্দুতে একটা কোণ উৎপন্ন করবে নিশ্চয়ই। সেটা কি হবে? সেটা হবে এ সি বি কোণ, এ সি বি কোণ। এই এসি বি কোণটার একটা স্পেশাল নাম রয়েছে। দেখো কি স্পেশাল নাম? এই এবি যেহেতু একটি ব্যাস, তাই এই যে অর্ধেক অংশটা আমরা পেলাম, এই অর্ধেক অংশ, এই অংশটাকে আমরা বলতেই পারি অর্ধবৃত্ত। আর এই যে কোণ এসিবি রয়েছে, এই কোণটা কিন্তু যে এই অর্ধবৃত্তের মধ্যেই অবস্থিত, তাই এই কোণটির স্পেশাল নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর এই রেজাল্টটি বলে যে এই অর্ধবৃত্তস্থ কোণের মান অলওয়েজ হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ সি বি সমান সমান হবে 90 ডিগ্রি। দেখো কোনো ব্যাস দ্বারা উৎপন্ন কোণকেই আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ, আর সেই অর্ধবৃত্তস্থ কোণের মানই হবে 90 ডিগ্রি। ঠিক কেন? খুব সহজেই আমরা দেখে নিতে পারি। দেখো এই ব্যাসেরই মধ্যবিন্দুতে নিশ্চয়ই কেন্দ্র রয়েছে ও,
অর্থাৎ এই ব্যাস দ্বারা উৎপন্ন যদি আমরা কেন্দ্রস্থ কোণ বের করি সেটা কিন্তু হবে এই যে সরল কোণ, যা হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হলো 180 ডিগ্রি আর বৃত্তস্থ কোণ হবে তার অর্ধেক, তাই অবশ্যই 180-র অর্ধেক, যা হবে 90 ডিগ্রি। তাই কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের উপপাদ্য নম্বর 37। এই 37 নম্বর উপপাদ্যের স্টেটমেন্ট হিসাবে আমরা লিখতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্থাৎ অর্ধবৃত্তের মধ্যে যদি কোণ উৎপন্ন করি আমরা কোনো ব্যাস দ্বারা, সেটা অবশ্যই সমকোণ বা 90 ডিগ্রি হবে। এই উপপাদ্য নম্বর 37-এর প্রমাণও তোমাদের পাঠ্যক্রমে রয়েছে, এটাও খুবই ইম্পর্ট্যান্ট। এর প্রমাণ আমরা আলাদা একটি ভিডিওতে করেছি, সেটার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই তোমরা এই যে উপপাদ্যগুলো আজকে আমরা ডিসকাস করলাম তার মধ্যে 34, 35 এবং 37 নম্বর এই তিনটি উপপাদ্যের প্রমাণ তোমরা অবশ্যই ওই ভিডিওগুলোর থেকে দেখে নেবে। আর এরপর আমরা এই যে রেজাল্টগুলো শিখলাম, এই যে ধারণা বা কনসেপ্টগুলো আমরা পেলাম এই চ্যাপ্টারের, সেই সবগুলোকেই ব্যবহার করে আমরা এই অধ্যায়ের যে কোষে দেখিগুলো রয়েছে সেই কোষে দেখিগুলোর প্রত্যেকটি প্রশ্নের সমাধান করব।